আরপিএম লিমিট লক, আরপিএম লিমিট আনলক, আরপিএম লিমিট আনলক করলে স্পিডিং হবে ভালো। আরপিএম জিনিসটা কি, আরপিএম সম্পর্কে ধারণা আছে তারা ভিডিওটা না দেখলেও চলবে, কিন্তু কিন্তু যাদের ধারণা একেবারেই নাই, যারা বিগিনার আরপিএম বাড়াতে যাচ্ছেন, আনলক করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা গাইজ, আমরা সবাই কিন্তু শুনি আরপিএম লিমিট, আরপিএম লিমিট আনলক করো, আরপিএম লিমিট হচ্ছে লক, সেই জন্য বাইকে স্পিড উঠতেছে না, এই ধরনের কথা। কিন্তু আরে বাবা, আরপিএম লিমিট লক, আরপিএম লিমিট আনলক, আরপিএম লিমিট আনলক করলে স্পিডিং হবে ভালো, এই ধরনের কথা আমরা সবাই কম বেশি শুনে থাকি। কিন্তু আসলে আরপিএম জিনিসটা কি এবং এটা কিভাবে আনলক করে, এন্ড এটা করলে কি কোনো ক্ষতি আছে কিনা, এটাই মূলত আজকে আমি আলাপ আলোচনা করব। সো আরপিএম লিমিটার সম্পর্কে আপনারা সবাই জানেন কম বেশি। হ্যাঁ, সামনে হাতি, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। যাই হোক, ভালো লাগে হাতি। আচ্ছা যাই হোক, হাতি দেখলে ভাই ভয় করে। আচ্ছা, আরপিএম লিমিটার সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি, যে আরপিএম একদম টপ স্পিডে পৌঁছে গেলে হচ্ছে আরপিএম লিমিটটা জ্বলে ওঠে। লিমিটার থাকে, এই যে এখানে যে আমার আরপিএম লিমিট আছে, এটা জ্বলে ওঠে। সো আরপিএম আনলক করাটা মানে হচ্ছে মূলত এইটাই বাড়ানো, যে আরপিএম আগে যদি 10,000 লক হতো, আমি বাড়িয়ে সেটাকে 10,500 লক করতে পারি বা 11,000 লক করতে পারি। সো এই আমি যে 10,000 থেকে 10,500, 11,000 করলাম, এই যে বাড়ানোটা, এটাকে মূলত আরপিএম আনলক বলে থাকি আমরা। সো এখন আসা যাক যে আরপিএম আনলক করাটা, এটা মানে কোন কোন বাইকে কিরকম, এটা কিন্তু বাইক ওয়াইজ ডিফারেন্ট। যেমন হচ্ছে আপনার আগে কার্বোরেটর ভার্সন যদি আমরা চিন্তা করি, কার্বোরেটর ভার্সনে কিন্তু আপনার আরপিএম লিমিটটা একটু জটিলতা, অ্যান্ড যদি আবার আমরা এফআই এর কথা চিন্তা করি, সেটা কিন্তু আবার আপনার ব্যয়বহুল। তো আরপিএম লিমিটটা হচ্ছে আপনার কার্বোরেটর ভার্সনে যদি আপনারা বাড়াতে চান, এটা কিন্তু মিটার থেকে বাড়ানো কোনোভাবেই সম্ভব না। অনেকেই আপনাকে দেখাবে যে মিটার থেকে তারা কি চাপ দিয়ে দিয়ে হচ্ছে আপনার আরপিএমটাকে বাড়িয়ে ফেলতেছে। সো এটা আসলে কি বলবো, এটা একটা আমার কাছে মনে হয় ফেক। এখন যদি এটা সত্যি হয়ে থাকে, এটা আমার সিরিয়াস জান নাই। সো এটা আমার মধ্যে একটা ফেক। অ্যান্ড আরপিএম লিমিটটা হচ্ছে মূলত আপনারা বাড়াতে পারবেন সিডিআই পরিবর্তনের মাধ্যমে এবং জেটিং মডিফাই করে। তো সিডিআইটা কি? সো আমাদের এফআই বাইকে যেরকম ইসিইউ নামে একটা জিনিস থাকে, যেটা সম্পূর্ণ বাইককে পরিচালিত করে। যেমন আপনার তেল কতটুকু বার্ন হবে, কতটুকু হবে না, কতটুকু বাতাস ফ্লো করবে, হ্যাঁ, কতটুকু বাতাসের মিশ্রণ থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ ইসিইউ নির্ধারণ করে। অ্যান্ড কার্বোরেটর বিষয়টা কিন্তু আবার এরকম নয়। কার্বোরেটর সিডিআই হচ্ছে থাকার পরেও এই বাতাসের প্রবাহটা, তেলটা যে বার্ন হয়, এই সব কিছু হচ্ছে নিয়ন্ত্রণ এই জেটিং মডিফাইয়ের মাধ্যমে করতে হয়। স্পার্ক প্লাগের মূল কাজ হচ্ছে বার্ন করা তেলটাকে, অ্যান্ড আপনার জেটিং মডিফাই করার মাধ্যমে হচ্ছে আর এই যে তেলের সাথে যে বাতাসের যে মিশ্রণটা, মূলত এটাকে হচ্ছে মডিফাই করা হয়। আপনি যদি জেটিংটা ভালোভাবে না করতে পারেন, তাহলে যে মানে বাতাসের যে ফ্লোটা, এই বাতাসের ফ্লোটা কিন্তু ভালোভাবে হবে না, যার কারণে আপনার ফুয়েল এফিসিয়েন্সিটা কমতেও পারে, আবার ফুয়েল এফিসিয়েন্সিটা বাড়তেও পারে। এটা কিভাবে? কারণ যখন আপনি জেটিং মডিফাই করবেন, তখন দুই ধরনের জেটিং মডিফাই করা যায়। একটা ওয়ের মাধ্যমে হচ্ছে আপনি তেল খরচটা খুবই কমিয়ে আনতে পারবেন, অ্যান্ড আরেকটার মাধ্যমে হচ্ছে তেল খরচটা খুবই বাড়িয়ে দিতে পারবেন। লাইক মানে আপনি যত জোরে চালাবেন, তত আমাদের তেলটা কিন্তু বেশি বার্ন হয়, এটা আপনারা সবাই জানেন। সো এই জেটিং করার মাধ্যমে আপনি যদি তেলটাকে কম বার্নের জন্য মডিফাই করেন, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি ক্ষতিকর এই জিনিসটাই, যে ইঞ্জিনের উপর খুবই বেশি চাপ পড়ে, ইঞ্জিন খুবই ওভারহিট হয়। এই এফিসিয়েন্সিটা যদি আপনি বাড়াতে চান, আপনার ফুয়েল এফিসিয়েন্সিটা যদি বাড়াতে চান, মানে তেল আপনার একদমই সাশ্রয়ী থাকবে, একদমই কম পড়বে। সো এটা করলে কিন্তু ইঞ্জিনের জন্য খুবই ক্ষতিকর। অ্যান্ড যদি আপনি ফুয়েল এফিসিয়েন্সিটা কমান, দ্যাটস মিন তেলটা যদি আরো বেশি বার্ন হওয়ার সুযোগ দেন, তাও তুলনামূলক কম ক্ষতিকর। কিন্তু নিয়মটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ভালোভাবে করতে হবে। অ্যাডজাস্টমেন্ট না থাকলে যেটাই করুন না কেন, ক্ষতি দুটাতেই আছে। সো কার্বোরেটর ভার্সনে যদি আপনার আরপিএম আনলক করতেই হয়, তাহলে অবশ্যই আপনার সিডিআই পরিবর্তন করতে হবে, অ্যান্ড তার সাথে সাথে জেটিংটা মডিফাই করতেই হবে। এখন কথা হচ্ছে যে কতটুকু বাড়াবেন। সো আপনার বাইকের যে একদম ফুল আরপিএম যেটা থাকে, যেমন ধরুন আপনার ফুল স্পিডে আরপিএম লক হয়ে যায় 7,500 বা 8,000 আরপিএম সাপোজ ধরলাম, তো আপনার বাড়ানো উচিত হবে হচ্ছে ওই 7,000 8,000 আরপিএম এর 10%। যদি আরপিএম বাড়াতে ইচ্ছা হয়, জাস্ট 10% বাড়াতে হবে। এর বেশি যদি বাড়ান,
মানে এই 15% থেকে হচ্ছে আপনার ডেড রিস্কটা শুরু হবে। ডেড রিস্ক বলা ভুল, যদি আপনার চিন্তা করতে হয় তাহলে প্রায় 30%-30%-এর উপরে বাড়াতে হবে। অ্যান্ড দেন তখন হচ্ছে লং টার্মে গিয়ে আপনার ইঞ্জিনটা ডেড হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি 10% বাড়ান, স্টকের মতোই আপনারা রিস্ক ফ্রি থাকতে পারবেন, ঠিক আছে, যদি 10% বাড়ান আরপিএমটা। সো এর বেশি বাড়ানোটা কোনোভাবেই রেকমেন্ডেড না। যদি বাড়ান এটা হচ্ছে আপনার নিজের রিস্ক। অ্যান্ড নিজের রিস্ক বলা ভুল, কারণ 10% বাড়া যায় একেবারে ক্ষতি হবে না তা না, মানে কিছু না কিছু থাকবে অবশ্যই, যেহেতু আপনি মডিফাই করতেছেন ভাই, এইটুকু রিস্ক তো অবশ্যই থাকতেই হবে। বাট মানে অনেকটা নিরাপদ, প্রায় 90% নিরাপদ এই 10% বাড়ানোটা। সো যদি কার্বোরেটর আপনার করতে হয় তাহলে আপনারা আরপিএমটাকে 10%-এর উপরে নেবেন না, এটা রেকমেন্ডেড। অ্যান্ড এখন আসি এফআই এর কথা। এফআই তে কিন্তু জেটিং টেটিং এর কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা এফআই তে কিভাবে করবেন। এফআই তে কিন্তু জেটিং এর কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে ইসিউ এর মাধ্যমে এই জেটিং গুলো হচ্ছে নিয়ন্ত্রিত হয় স্বয়ংক্রিয়ভাবে। এখন এফআই তে হচ্ছে আপনারা সোজা কথা, আরপিএম যদি লিমিট বাড়াতে চান আপনাদের ইসিউ পরিবর্তন করতে হবে, অথবা ইসিউ রিম্যাপ বা ফ্লাশ করতে হবে। বর্তমানে যে ব্র্যান্ডের বাইকই থাকুক না কেন, যদি আপনার কাছে ইসিউ থাকে, ইসিউটা যদি আপনার কাছে থাকে, এখন ওইটাকে যদি ভাই রিম্যাপ বা ফ্লাশ করলে হয়, আপনি কোনো ভালো মেকানিকের কাছে যাবেন। অবশ্যই শোরুম আলাদা, আল্লাহ এটা সাপোর্ট করবে না, ওদের কাছে গিয়ে লাভ নাই। ভালো একটা মেকানিকের কাছে গিয়ে আপনাকে হচ্ছে এটা মডিফাই সম্পর্কে জানতে হবে, যে আসলে আমার এই ইস্যুটা দিয়ে সম্ভব কিনা, রিমেপ করা যাচ্ছে কিনা বা ফ্লাশ করা যাচ্ছে কিনা। যদি করা যায় তাহলে আপনি করতে পারবেন, অ্যান্ড যদি না করা যায়, যদি এটা সম্ভব নয়, তাহলে আপনাকে ইসিউ এক্সট্রা কিনতে হবে। অ্যান্ড ইসিউ এর দাম ভাই মোটামুটি ভালোই একটা ব্যয়বহুল খরচ হয়ে যায়, যেখানে সিরিয়ায় আপনার মানে কম টাকার ভিতরে পাওয়া যায়, কিন্তু ইসিউটা তো ভাই কম টাকার ভিতরে পাওয়া যায় না। সো আপনি যদি একবার ইসিউটা মডিফাই করে ফেলতে পারেন তাহলে হচ্ছে আপনার বাইক স্বয়ংক্রিয়ভাবেই জেটিং থেকে শুরু করে স্পার্ক প্লাগ মানে এই সব কিছু নিজেই নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে। এটার উপর আপনার আলাদাভাবে কোনো নজরদারি করতে হবে না। যেমন কার্বোরেটর একটা ঝামেলা থাকে, যে কার্বোরেটর আপনার সিডিআই করলে জেটিংটা ভালোভাবে হয়েছে কিনা, বা জেটিংটা আদৌ সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিন্তু এফআইতে এই ঝামেলাটা নাই, বাট ব্যয়বহুল, এটাই হচ্ছে সমস্যা। সো এটাই মূলত পার্থক্য ছিল। সো যারা যারা এতদিন আরপিএম লক আনলক করতেন, এটা হচ্ছে তার একটা মানে জটিলতা, ঠিক আছে, যার কারণে সবাই আনলক করে না বা সবাই আনলক সম্পর্কে জানে না। সো এই ওয়েতে আপনারা আনলক করতে পারেন। কিন্তু আরপিএম যদি আপনারা বেশি মাত্রায় বাড়িয়ে ফেলেন গতি পাওয়ার জন্য, তাহলে কিন্তু খুবই ক্ষতি। এটা ইসিউর জন্য, আবার সিডিআই এর জন্য, মানে কার্বোরেটর এফআই দুইটার জন্যই। সো যদি আপনাদের হচ্ছে মানে আরপিএমটা আনলক করতেই হয়, মানে না করলে শান্তি পাচ্ছেন না, আরপিএম আনলক শুনতে 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 একদম কান মাথা জ্বালাপালা হয়ে গেছে গাইস, আনলক করতেই হবে। সো রেকমেন্ড থাকবে কার্বোরেটর হোক এফআই হোক, আপনারা সর্বোচ্চ বাড়ালে 10% বাড়াবেন, ঠিক আছে, এর বেশি কোনোভাবে রেকমেন্ডেড না। সো আজকে এই পর্যন্ত ছিল। যারা ভিডিওটা দেখছেন আশা করি কিছু হলেও আইডিয়া পেয়েছেন আরপিএম সম্পর্কে। অ্যান্ড যদি আরও কিছু সম্পর্কে আইডিয়া লাগে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব আপনাদের জন্য কিছু ইনফরমেটিভ ভিডিও আনার। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।